ওয়েলকাম টু প্রজ্ঞা। আমরা প্রজ্ঞার ইউটিউব ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা সেলের দুটো ক্লাস নিয়েছিলাম, তো সেখানে আমরা সেল ওয়াল পর্যন্ত আপনাদেরকে পড়িয়েছি। এরপরে আমরা আজকে সেল মেমব্রেন থেকে শুরু করে বাকি অর্গানেলসগুলো সম্পর্কে আজকে পার্ট বাই পার্ট আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখি যে সেল ওয়াল পর্যন্ত আমরা যেগুলো শিখেছিলাম, তো সেল ওয়াল একটা যেরকম আউটার সারফেস ছিল সেলের, তো ঠিক এরকমই আর একটা আউটার সারফেস হচ্ছে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন মেইনলি আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্লান্ট সেলও থাকে, অ্যানিমাল সেলও থাকে। কিন্তু এই সেল মেমব্রেনটা হচ্ছে অ্যানিমাল সেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমাল সেলের এটি হচ্ছে আউটার সারফেস, এটা হচ্ছে অ্যানিমাল সেলের আউটার সারফেস। বাট প্লান্ট সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্লান্ট সেলের কিন্তু এটি আউটার সারফেস নয়, প্লান্ট সেলের কিন্তু এটি আউটার সারফেস নয়, প্লান্ট সেলের আউটার সারফেস কিন্তু সেল হয়। তো এই প্লান্ট সেলের যদি আমরা দেখি, তাহলে প্লান্ট সেলের মধ্যে যেটা আমরা বিশেষ করে দেখব সেই জায়গাগুলো থেকে আমরা প্রথম করে ডিসকাস করব। যদি কখনো দেখা যায় যে একটা প্লান্ট সেলকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, মোটামুটি আমরা এই ইমেজের সাহায্যে প্লান্ট সেলটাকে দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে সেল ওয়াল, এটি হচ্ছে সেল মেমব্রেন, এটি হচ্ছে সেল মেমব্রেন। অর্থাৎ প্লান্ট সেলের ঠিক ইমিডিয়েট সেল ওয়ালের ঠিক ইমিডিয়েট ভিতর সাইডে অর্থাৎ ইনার সাইডে যেটা থাকে সেটা হচ্ছে সেল মেমব্রেন। যদি আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখি, অ্যানিমাল সেলের কিন্তু এটাই সেল মেমব্রেন, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু কোনো সেল ওয়াল থাকছে না। এরপর আমরা দেখি সেল মেমব্রেন সম্পর্কে কিছু স্পেশাল কিছু ডেটা আমরা দেখি। যেরকম আমরা বিশেষ করে দেখব যে সেল মেমব্রেন যে জিনিসটা, এই সেল মেমব্রেন কনসেপ্টটা বা সেল মেমব্রেন বিষয়টা ন্যাগেলি এন্ড ক্রেমার এই দুজন বিজ্ঞানী 1855 এ প্রথম ডিসকভার করেন, এবং ন্যাগেলি এন্ড ক্রেমার এই কোর্সটি আসার মতো সেল মেমব্রেনের ডিসকভারির সঙ্গে রিলেটেড দুজন পার্সন হচ্ছে ন্যাগেলি এন্ড ক্রেমার। আমাদের ইয়ারটা অতটা ইম্পর্টেন্ট না হলেও ইয়ারটা হচ্ছে 1855। এইখানে প্রথম সেল মেমব্রেন কনসেপ্টটা বা সেল মেমব্রেনটাকে তারা ডিসকভার করে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সেল মেমব্রেন যে জিনিসটাকে আমরা দেখি, এটার নাম প্রথমে সেল মেমব্রেন ছিল না, বা আমরা যেটাকে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলে জানি, এর নাম কিন্তু আগে সেল মেমব্রেন ছিল না। মেইনলি 1931 এই সময় বিজ্ঞানী পৌলি নামটা পৌলি সর্বপ্রথম এর নাম করেন প্লাজমা লেম্মা, এর নামকরণ করেন প্লাজমা লেম্মা। এই প্লাজমা লেম্মা নামটি কিন্তু সেল মেমব্রেনের মানে সায়েন্টিফিক নেম যেখানে আমরা দেখি সেটা কিন্তু প্লাজমা লেম্মা বলা হয়। এবারে এর কিছু আমরা ফিচার্সকে যদি দেখি, তাহলে ফিচার্সের মধ্যে আমরা প্রথমত যেটা দেখব এটি হচ্ছে সফট, এটি একটি ফিচার্স। আর সফট, এটা সফটের রিজন হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণ লিপিড থাকে, প্রচুর পরিমাণ লিপিডে থাকার জন্য এটা সফট। আর একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল। এবার কিছু কিছু ক্ষেত্রে এই সিলেক্টিভলি পারমিয়াবলকে আমরা সেমি পারমিয়াবল বলি, সেমি পারমিয়াবল। তো সিলেক্টিভলি পারমিয়াবল বা সেমি পারমিয়াবল হচ্ছে আমাদের এই সেল মেমব্রেন। তো এখানে সেল মেমব্রেনের একটা স্পেশাল ফিচার, এটাকে আমাদেরকে পুরোপুরিভাবে ফাইন্ড আউট মানে মাথায় রাখতে হবে যে সিলেক্টিভলি পারমিয়াবল। আমরা যেটা দেখেছিলাম কম্পেয়ার করে, যদি সেল ওয়াল ছিল নন লিভিং, সেল ওয়াল কিন্তু নন লিভিং ছিল, বাট যদি আমরা সেল মেমব্রেনের ক্ষেত্রে যাই এটা কিন্তু লিভিং। তাহলে এটাও একটা স্পেশাল ফিচার্স, সেল মেমব্রেন কিন্তু একটা লিভিং। তো এর ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা দেখি যে এই প্লাজমা লেম্মার আর একটা নামকরণ করা হয়েছিল ফার্স্ট টাইম, সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন। এই ইউনিট মেমব্রেন কিন্তু
ইকুইভ্যালেন্ট নেম অফ প্লাজমা লেভেল। ইউনিট মেমব্রেন এই জিনিসটা, এই নামকরণটা কিন্তু রবার্টসন করেছিলেন, যে করেছেন তার নাম হচ্ছে রবার্টসন। রবার্টসন এটার নামকরণ করে, এটার নামকরণ হয় ইউনিট মেমব্রেন। ঠিক আছে, তো ইউনিট মেমব্রেন যদি আমরা দেখি, এই ইউনিট মেমব্রেন কেন বলা হয়, কারণ যদি আমরা দেখি যে প্রত্যেকটা সেল মানে সেল কনসেপ্ট যেটা আর কি, সেই সেল কনসেপ্টে যদি আমরা নিউক্লিয়াসের ভিতরে প্রত্যেকটা আবরণের গঠনই এই সিমিলার গঠন দ্বারা তৈরি, তাই ইউনিক থাকার জন্য এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন। তো এরপর আমরা যেটা দেখব, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারে যদি দেখি, আমরা এটাকে পিএলপি মডেল স্ট্রাকচার বলা হয়। তো পিএলপি মডেল স্ট্রাকচারটা কিরকম, আমরা যদি দেখি যে একটা সেল মেমব্রেন এরকম তিনটি লেয়ার দ্বারা গঠিত। তিনটি লেয়ার দ্বারা গঠিত। তো মাঝের লেয়ার যেটি আছে, এটিকে আমরা লিপিড লেয়ার বলি। এটি হচ্ছে লিপিড দ্বারা গঠিত লেয়ার, এবং বাকি যে দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ার হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত লেয়ার। তাহলে প্রোটিন গঠিত স্তর এবং লিপিড গঠিত স্তর দ্বারা গঠিত হয় বলে এটাকে আমরা 3 লেয়ার বলি। তাহলে এখানে একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা হচ্ছে যে সেল মেমব্রেনের লেয়ার কতগুলো, তাহলে লেয়ার নাম্বার হচ্ছে 3, লেয়ার নাম্বার হচ্ছে 3। এটা হচ্ছে 3 স্তরীয় বলা হয় বা 3 লেয়ার মেমব্রেন বলা হয়। এর মধ্যে মেইনলি যেটা থাকে স্ট্রাকচারের মধ্যে, এর স্ট্রাকচারের মূল উপাদান হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড হচ্ছে এর মূল উপাদান। এই তিনটে উপাদান লেয়ার প্রত্যেকটাই ফসফোলিপিড নির্মিত। আর এই ফসফোলিপিড নির্মিত থাকা, আগেই বলেছি এর সফটের কারণ কিন্তু, এই সফট হওয়ার কারণ কিন্তু এই ফসফোলিপিড। ফসফোলিপিড থেকে সফট হওয়ার একটা কারণ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। তাহলে আমরা এই ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল কিন্তু এর সঙ্গে গঠিত। ফ্লুইড মোজাইক মডেলের জন্য, এবং এই ফ্লুইড মোজাইক মডেলের যে নাম, এই ফ্লুইড মোজাইক মডেলটি তৈরি করেছিলেন সিঙ্গার অ্যান্ড নিকোলসন। সিঙ্গার অ্যান্ড নিকোলসন। তাহলে সিঙ্গার অ্যান্ড নিকোলসন এর জন্য এটাকে মাঝে মধ্যে আমরা সিঙ্গার অ্যান্ড নিকোলসন মডেলও বলা হয়। সিঙ্গার অ্যান্ড নিকোলসন মডেল নামেও এটি পরিচিত। তাহলে সিঙ্গার অ্যান্ড নিকোলসন মডেল কিন্তু তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেলের সঙ্গে জড়িত। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল থাকার জন্য এটি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের সঙ্গে রিলেটেড। এর সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের সঙ্গে জড়িত কারণ হচ্ছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে যখন আমরা সিঙ্গার নিকোলসন মডেল দেখব তখন দেখতে পাবো এর একটা অংশ হচ্ছে জল আকর্ষী, জলের প্রতি আকর্ষী, আর একটা হচ্ছে জলের প্রতি বিকর্ষী। অর্থাৎ এই জন্য মানে ওয়াটার অ্যাডিক্টেড পার্ট আর ওয়াটার যে বিকর্ষী যেটা আর কি ইনঅ্যাট্রাক্টিভ পার্ট, এই দুটো পার্টের মধ্যে সবসময় মুভমেন্ট চলে, এবং সেই মুভমেন্টটা ঠিক এরকম। অর্থাৎ একটা অংশ যখন মুভ করে আরেকটা অংশ ঠিক তার অপোজিটে মুভ করে। এই জন্য অর্থাৎ অন অফ এর সিস্টেমের মতো একটা আমরা যদি বুঝি, তাহলে একটা অন হলে অফ হয়, অফ হলে অন হয়, এরকম ঠিক মুভ করে বলে এই জন্য এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলেও জানি। এরপরে যেটা আমরা দেখব যে এর মধ্যে দিয়ে তাহলে এবার কিছু কিছু কার্যাবলীতে আমরা আসি, পরপর এবার কার্যাবলীগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। এবার আমরা সেল মেমব্রেনের কিছু কাজ করব। তো সেল মেমব্রেনের একটা কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ডিফিউশন। এবার আমরা ডিফিউশনকে এক্সপ্লেইন করি। ডিফিউশন হচ্ছে একটা প্রসেস যেখানে লেস ডেন্স সেল
ডেন্স প্লেস থেকে মলিকিউলস তো গ্রেট ডেন্স প্লেস থেকে মলিকিউল লেস ডেন্স প্লেসে মুভ করে, এটাকে আমরা ডিফিউশন বলি। যখন বেশি গাঢ়ত্বের অণু যখন কম গাঢ়ত্বের দিকে যায় তখন আমরা তাকে ডিফিউশন বা বাংলায় আমরা ব্যাপন বলি। তাহলে এই ডিফিউশন প্রসেস কিভাবে সেল মেমব্রেন কাজ করে সেখানে আমরা যদি দেখি, আমরা জানি কার্বন ডাই অক্সাইড and oxygen, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন অণু সবসময় এই সেল মেমব্রেনের মধ্য দিয়ে কোষের ভিতরে CO2 বাইরে যায় এবং অক্সিজেন ইনসাইডে প্রবেশ করে। তো এই প্রসেসকে আমরা বলি ডিফিউশন। যখন এটা লিকুইড হয়, লিকুইড যখন হয় তখন এটাকে আমরা বলি অসমোসিস। যখন আমরা অসমোসিস বলবো তখন ঠিক এখানের ঘটনাটা এরকম হয়ে যাবে, এই মলিকিউলস গুলো লেস ডেন্স থেকে গ্রেটার ডেন্সে যাবে, কিন্তু সেখানে অবশ্যই যেটা যাবে সেটা হচ্ছে সলভেন্ট, নট সলিড। তাহলে এখানে একটা যদি আমরা অসমোসিস প্রসেস দেখি, তাহলে অসমোসিস হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে, এটা অবশ্যই সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল মেমব্রেনে এখানে যদি একটা সলিউশন থাকে, সলিউশন থাকে, এখানেও সলিউশন থাকে, সেম সলিউশন শুড বি সেম সলিউশন। তাহলে এখানে যদি আমরা দেখি যে ডেনসিটি এবং এটা যদি লেজার ডেনসিটি হয়, ডেনসিটি লেজার হয়, তো এক্ষেত্রে সবসময় এখানে যে সলভেন্ট থাকবে, সলভেন্ট অলওয়েজ সলভেন্টের ডেনসিটি অর্থাৎ সলভেন্ট সবসময় লেজার থেকে গ্রেটারে মুভ করবে, লেজার থেকে সলভেন্ট সবসময় লেজার থেকে গ্রেটারে মুভ করবে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে দিয়ে লিকুইড অর্থাৎ তরল কণা বা লিকুইড মলিকিউল সবসময় যাতায়াত করে যে প্রসেসে, সেটা হচ্ছে অসমোসিস। তাহলে আমরা যদি এখানে দেখি অসমোসিসের ক্ষেত্রে কি হবে, লিকুইড 1 লিকুইড 2, তাহলে লিকুইড 1 বা লিকুইড 2 সবসময় লিকুইড যাতায়াত করবে কিসে, অসমোসিসের মাধ্যমে। এবার আমরা জানি যেটা হচ্ছে যদি আমাদের যে সেল আছে, সেল মেমব্রেন, আমরা জানি যে সেল মেমব্রেন সর্বদা এটা ফ্লেক্সিবল হয় এবং এর মধ্যে প্রসারণ ক্ষমতা থাকার জন্য, অর্থাৎ এটি ফ্লেক্সিবল হওয়ার জন্য এটি প্রচুর পরিমাণ খাবারকে এনগালফ করতে পারে, অর্থাৎ এর মধ্যে নিতে পারে। যে পদ্ধতিতে সেল খাবার বাইরে থেকে ভিতরে নেয়, যে পদ্ধতিতে সেল ফুড বাইরে থেকে ভিতরে যায়, এটাকে আমরা বলি এন্ডোসাইটোসিস। ঠিক একই রকম ভাবে তার রিভার্স প্রসেসে এর মধ্যে যে রেচন পদার্থ অর্থাৎ এক্সক্রিশন ক্রিয়েট হয়, সেই এক্সক্রিশনগুলোকে আমরা বাইরে বের করে দিই, এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে এক্সক্রিশনকে বাইরে নেওয়ার পদ্ধতি হচ্ছে এক্সোসাইটোসিস, আর যে কোনো ফুড তার এনভায়রনমেন্ট থেকে ভিতরে নেওয়া অর্থাৎ ইনসাইডে নেবে সেলে, এটাকে আমরা বলি এন্ডোসাইটোসিস। এবার আমরা যেটা আসবো, এই এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিসের সঙ্গে রিলেটেড যে ঘটনা আছে সেটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। যদি দেখা যায় যে কখনো যে সাবস্টেন্সকে ইনটেক করছে সেই সাবস্টেন্সটা সলিড হয়, ফ্যাগোসাইটোসিস হচ্ছে যখন সেল সলিড সাবস্টেন্সকে নেবে, সলিড সাবস্টেন্স। সবসময় আমাদেরকে শুধু একটু মাথায় রাখতে হবে যে ফ্যাগোসাইটোসিস প্রসেসে সবসময় সলিড সাবস্টেন্স হচ্ছে সেলের ভিতরে যাবে। যেরকম আমরা एग्जांपल দেখি, এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অ্যামিবা তার ফুড কালেক্ট করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অ্যামিবা তার ফুডকে ইনটেক্ট করার পদ্ধতিকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। আর আমাদের যে সেলের ব্লাড সেলের মধ্যে WBC আছে, WBC এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জার্ম স্কিলিং করে। তাহলে WBC ফ্যাগোসাইটোসিস প্রসেসে জার্ম স্কিলিং করছে এবং এই অ্যামিবা এর কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাবার নিচ্ছে। ঠিক একই রকমই যদি এটা লিকুইড হয়, লিকুইডকে যখন ইনটেক্ট করে তখন আমরা বলি পিনোসাইটোসিস।
যখন লিকুইডকে আমরা বলি পিনোসাইটোসিস। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, ফ্যাগোসাইটোসিস হচ্ছে ইটিং প্রসেস অফ দ্য সেল, পিনোসাইটোসিস ইজ দ্য ড্রিঙ্কিং প্রসেস অফ দ্য সেল। আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করে বলতে পারি। এবার আমরা যেটা দেখব যে পিনোসাইটোসিস কোথায় দেখা যায়। আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের যে ভিল্লি আছে, এই ভিল্লিতে কিন্তু আমাদের যে খাবারের অ্যাবজর্পশন প্রসেস কাজ করে, সেটা কিন্তু পিনোসাইটোসিস পদ্ধতিতে হয়ে থাকে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে সেল সিস্টেমের যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেন পুরো সেলটার স্ট্রাকচারটাকে ক্রিয়েট করে, তাই জন্য এটাকে সাইটোস্কেলেটনও বলা হয়। এটাকে আমরা তার জন্য সাইটোস্কেলেটনও বলি। এবং এটা সাইটোপ্লাজমের সঙ্গে ইমিডিয়েট আফটার, অর্থাৎ আমরা যদি একটা সেলকে দেখি, এটা যদি একটা সেল হয় তো এটা হচ্ছে সেলের সাইটোপ্লাজম। এটা পুরো সাইটোপ্লাজমের ইমিডিয়েট আফটার থাকার জন্য এটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেনও বলা হয়। তাহলে আমরা সেল মেমব্রেনের যদি আমরা একটু রিক্যাপ করে দিই, তাহলে যেটা প্লাজমা মেমব্রেন সেটাই সেল মেমব্রেন, সেটাকেই আমরা বলছি ইউনিট মেমব্রেন, এবং এটাকে প্লাজমা লেম্মা, এবং এটা যেহেতু সাইটোপ্লাজমের সঙ্গে রিলেটেড থাকে তাই এটাকে আমরা অনেক সময় বলি সাইটোপ্লাজমিক মেমব্রেনও বলি। এবার যদি আমরা এর মানে কেমিক্যাল নেচারসের দিকে দেখি, তাহলে সব সময় আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এর কেমিক্যাল নেচার কিন্তু প্রোটিনাস, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। প্রোটিন যেহেতু আমরা দেখেছি এর স্ট্রাকচারের মধ্যে প্রোটিনের মাত্রা সবচেয়ে বেশি, তাই এটাকে আমরা প্রোটিনাস স্ট্রাকচারও বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা, এটা হচ্ছে সেল সিগন্যালিং এবং সেলের যে রকম মানে অ্যাডেশন, তারপরে আমরা যদি বলি কন্ডাক্টিং এনি কাইন্ড অফ মানে আয়ন কন্ডাকশন, এই সমস্ত কিছু কিন্তু সেল মেমব্রেনের দ্বারা হয়ে থাকে। তো এই জন্য আমরা সেলকে ইউনিট মেমব্রেন বলেও ডাকি। এরপর আমরা যদি দেখি যে সেল সিস্টেম এর সঙ্গে যেটা রিলেটেড আছে সেটা হচ্ছে অসমোসিস। এই অসমোসিসটা সেলের উপরে কিভাবে এফেক্ট করে, এবার আমরা এটাকে একটু স্টাডি করার চেষ্টা করি। যদি আমরা দেখি যে অসমোসিস প্রসেসে আমরা তাহলে দেখলাম যে এখানে একটা যদি সলিউশন রাখি, তো সলিউশন সবসময় আমরা দেখব কিভাবে রাখছি। তো সলিউশনের মধ্যে আমরা একটা সেলকে প্লেস করলাম, এটা একটা সেল। তো যদি আমরা দেখি যে সেলের মধ্যে সেলের বাইরে যে মিডিয়াম আছে, এই মিডিয়ামটা হচ্ছে ভেরি ডাইলিউট মিডিয়াম। তো ভেরি ডাইলিউট মিডিয়াম যদি মিডিয়ামের মধ্যে যদি আমরা কোনো সেলকে প্লেস করি তাহলে, এবং এটা কনডেন্স মিডিয়াম, এটা ভেরি ডাইলিউট মিডিয়াম, এটা কনডেন্স মিডিয়াম, তাহলে আমরা দেখব সেলের যে বাইরের যে ওয়াটার সলিউশন আছে, আমরা সাপোজ এটা ওয়াটার সলিউশনে রাখলাম, তো ওয়াটার সলিউশন আছে, তো এই ওয়াটার সলিউশন কি হবে, এর থেকে কিছু পরিমাণ বাইরে আসবে, কিন্তু যত পরিমাণ বাইরে আসবে তার থেকে বেশি পরিমাণ ওয়াটার এর ইনসাইডে যেতে থাকবে। যখন এই ইনসাইডে যেতে থাকবে তখন সেলটা সুয়েল আপ, অর্থাৎ সেলটা ফুলে উঠবে, সেলটা ফুলে উঠবে। এই রকম সিচুয়েশনকে আমরা বলি হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন। তো এই হাইপোটনিক সলিউশনের সঙ্গে আমরা যদি দেখি তাহলে কিন্তু কি হচ্ছে, সেল সুয়েল আপ কিন্তু হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখলে সেল কে আমরা দেখতে পাচ্ছি। ঠিক যদি এটাই এমন হয় যে এর মিডিয়াম, এর ডেনসিটি আর এর ডেনসিটি সিমিলার হয়ে যায়, সেম ডেনসিটি সলিউশন, যখন এটা সেম সলিউশন হয়ে যাবে তখন যে পরিমাণ মলিকিউলস বাইরে আসবে ঠিক সেই পরিমাণ মলিকিউলস ভিতরে যেতে থাকবে। তাহলে ফলস্বরূপ এটা হয়ে যাবে দুটো সিমিলার হয়ে গিয়ে এইখানে যখন সিস্টেমটা তৈরি হয় তখন এটাকে আমরা আইসোটনিক সলিউশন বলি। আইসো মানে হচ্ছে সম, এই ক্ষেত্রে আমরা আইসোটনিক সলিউশন বলে থাকি। আচ্ছা, আইসোটনিক সলিউশন বলে থাকি। এইটাই যদি যখন দেখা যাবে যে এর ভিতরে যেটা আছে সেটা ভেরি ডাইলিউট, অর্থাৎ সেম সলিউশন আর থাকলো না, ভেরি ডাইলিউট হয়ে গেল, এবং বাইরে যেটা আছে এটা কনডেন্স। তো এরকম যদি থাকে তখন দেখা যায় যে পরিমাণ মলিকিউল বাইরে যেতে থাকে সেই পরিমাণটার থেকে বেশি পরিমাণ মলিকিউল
বাইরে আসতে থাকে এবং যে পরিমাণ মলিকিউল ভিতরে যায় তার থেকে বেশি পরিমাণ মলিকিউল বাইরে আসতে থাকে। তো এরকম হলে দেখা যায় যে সেলটা শ্রিঙ্ক হয়ে যায়, সেল শ্রিঙ্ক হয়ে যায়। এই তখন এই সলিউশনকে আমরা বলি হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। তো এই হাইপারটনিক সলিউশন কিন্তু আমাদের কি কাজ করছে, আমাদের এই সেলকে শ্রিঙ্ক করতে কাজে লাগছে। তো এবার দেখা যায় যে আমরা এখানে একটা স্পেশাল ইনফরমেশন রাখি সেলের রিগার্ডিং, সেটা হচ্ছে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের যে সলিউশন আছে, যেটা ক্যালসিয়াম কার্বনেট বলি, যদি আমরা ডিম অর্থাৎ এগকে দেখি, তো এগের যে আউটার সারফেস আছে এই আউটার সারফেস কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয়। তাহলে আউটার সারফেস অফ দ্য এগ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যদি তৈরি হয়, আর এটাকে যদি আমরা কিছুক্ষণ ধরে ডিসুয়েট করি, এবং ডিসুয়েট করার জন্য আমরা যেটাকে এটাকে রাখা হয় HCl এর সঙ্গে রাখা হবে, HCl এর মধ্যে যদি এটাকে আমরা রাখি, তাহলে দেখা যাবে যে এর শেলটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং এর যে আউটার সারফেস যে মেমব্রেনটা আছে সেটাকে আমরা বুঝতে পারবো। তো আগের টপিকে আমরা ডিসকাস করেছিলাম সেল মেমব্রেন সম্পর্কে। এবার আমরা তার সেকেন্ড সেল অর্গানেলের সেকেন্ড পার্টে যাচ্ছি। তো এটা হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিকটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা লেখাই আছে প্লান্ট সেলে পাওয়া যায়। তো প্লান্ট সেল আর প্রোটোজোয়া সেলে প্লাস্টিকটা মেইনলি পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্লাস্টিক যেটা পাওয়া যায় সেই প্লাস্টিকটার সম্পর্কে, সেল অর্গানেলের সম্পর্কে, মানে সেলে এই প্লাস্টিকের কি গুরুত্ব। তো প্রথমত আমরা যেটা দেখবো, এই প্রথম যদি আমরা দেখি প্লাস্টিক, এটি প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েনহফ। বিজ্ঞানী অ্যান্টন ভন লিউয়েনহফ প্রথম যখন প্লাস্টিককে পর্যবেক্ষণ করেন, তার পরবর্তীকালে শিল্পার এটির নামকরণ করেন প্লাস্টিক। তাহলে শিল্পার হচ্ছে নামকরণ করেছিলেন, এবং প্রথম যদি অবজার্ভ করেন কেউ আসে, তাহলে সেটার কিন্তু আনসার হবে অ্যান্টন ভন লিউয়েনহফ। এবার আমরা যদি দেখি যে বিভিন্ন সেল অর্গানেলস গুলো, এগুলোর মধ্যে কিছু সেল অর্গানেলস আছে নো মেমব্রেন, কিছু সেল অর্গানেলস আছে সিঙ্গেল মেমব্রেন, এবং কিছু আছে ডাবল মেমব্রেন। তো প্লাস্টিড হচ্ছে ডাবল মেমব্রেনাস সেল অর্গানেলস। তো প্লাস্টিড যেহেতু ডাবল মেমব্রেনাস সেল অর্গানেলস, এবং এই প্লাস্টিড আমাদের সেকেন্ড লার্জেস্ট সেল অর্গানেলের মধ্যে একটি। এবার আমরা দেখি প্লাস্টিডের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটির মধ্যে সেলফ রিপ্রোডিউসিং ডিএনএ এবং রাইবোসোম থাকার জন্য এটি প্রোটিন সিনথেসিস করতে পারে। তো এই প্রোটিন সিনথেসিস যেহেতু করতে পারে, তাই এর জন্য এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য আমরা যখন পরে দেখবো যেগুলো বিশেষ বিশেষ কিছু নামে রাখা হয়। তাহলে প্লাস্টিকের কিন্তু প্রোটিন সিনথেসিস ক্ষমতা আছে। যদি আমরা দেখি প্লাস্টিকের মধ্যে ডিএনএ অর্থাৎ সেলফ রিপ্রোডিউসিং ডিএনএও কিন্তু উপস্থিত আছে। এরপর আমরা দেখি যে প্লাস্টিড মেইনলি আমরা একমাত্র যদি দেখি যে প্লাস্টিড নামক সেল অর্গানেলস একমাত্র খাদ্য উৎপাদন করতে পারে। তো এর মধ্যে যে কেন খাদ্য উৎপাদন করতে পারে সেটাকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে খাদ্য উৎপাদন করার প্রথম কারণ হচ্ছে এর মধ্যে একটা গ্রিন পিগমেন্ট থাকে যেটি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সেটাকে আমরা পরে দেখি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যদি কিছু কিছু ব্লু গ্রিন অ্যালগি আছে এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি আছে, যাদের মধ্যে সাধারণত এর যে মানে প্লাস্টিড ডিরেক্টলি থাকে না, তাহলে প্লাস্টিক না থাকার জন্য প্লাস্টিকের ন্যায় একটি রঞ্জক থাকে এই ব্লু গ্রিন ব্যাকটেরিয়া বা ফাঙ্গির ক্ষেত্রে, সেটিকে আমরা বলি ক্রোম্যাটোফোর। তো এই ক্রোম্যাটোফোর থাকার জন্য যারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে যারা ব্লু গ্রিন অ্যালগি আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে, এরা কিন্তু মানে খাদ্য উৎপাদন করতে পারছে। তো আমরা মেইনলি প্লাস্টিককে আমরা যেভাবে দেখি, প্লাস্টিকের যদি স্ট্রাকচারকে আমরা দেখি, তো প্লাস্টিকের স্ট্রাকচার দেখলে প্লাস্টিককে আমরা মেইনলি যে দুটো শ্রেণীতে ভাগ করে, একটা কালারফুল, একটা কালারলেস। তো আমরা যেটা কালারফুল প্লাস্টিক নাম দিয়েছি তার নাম দিয়েছি ক্রোমোপ্লাস্টিক। এই ক্রোমো মানে হচ্ছে কালার, এইখান থেকে এসেছে কালারফুল প্লাস্টিক। তো এই কালারফুল পিগমেন্ট থাকার জন্য কিন্তু ক্রোমোপ্লাস্টিক কালারফুল হয়, এর মধ্যে কালারফুল পিগমেন্ট থাকে, আমরা সেটা দেখবো। এরপরে এই কালারফুল যে পিগমেন্ট গুলো আছে, এই কালারফুল কালারের ভিত্তিতে আমরা মেইনলি দুটোতে ভাগ করেছি, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট আমরা যদি দেখি, ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রধানত যেটা থাকে সেটার নাম হচ্ছে ক্লোরোফিল নামক গ্রিন রঞ্জক থাকে, ক্লোরোফিল নামক গ্রিন রঞ্জক থাকে, অর্থাৎ গ্রিন পিগমেন্ট থাকে ক্লোরোফিল নামক আমরা দেখতে পাচ্ছি। এবং এই গ্রিন পিগমেন্টের যেটা পরীক্ষার কোশ্চেন আসে যে গ্রিন পিগমেন্টের মূল বস্তুটা কি, মূল বস্তুটা কিন্তু ম্যাগনেসিয়াম।
এই গ্রিন পিগমেন্টের মধ্যে কিন্তু পরীক্ষা আসার কোশ্চেন কিন্তু ম্যাগনেসিয়াম। তো এবার আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এবার এখানে পরীক্ষায় আসা আরেকটা কোশ্চেন আছে যে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ থাকে, একটা আমরা যদি এরকম দেখি ক্লোরোপ্লাস্টটা ঠিক এরকম একটা যদি অংশ দেখি, এর মধ্যে দুটো অংশ থাকে, তো এই প্রত্যেকটা হচ্ছে গ্রানা এবং এর সঙ্গে রিলেটেড এরকম আরো এরকম চ্যাপ্টা থলির মতো অংশ থাকে, এগুলো হচ্ছে গ্রানা এবং এর ভিতরের অংশে থাকে হচ্ছে স্ট্রমা। তো এই গ্রানা এবং স্ট্রমা এই ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, তাহলে ক্লোরোপ্লাস্টের দুটো অংশ হচ্ছে গ্রানা এবং স্ট্রমা, এবং গ্রানা এবং স্ট্রমা যে এরকম চ্যাপ্টা থলির মতো অংশ আছে, এদের প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে থাইলাকয়েড, এদের প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েড এটা মানে একটা কোশ্চেন আসার মতো যে থাইলাকয়েড কোথায় দেখতে পাওয়া যায়, থাইলাকয়েড ফাউন্ড ইন কিন্তু আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। শুধু প্লাস্টির আনসার হবে না, ওখানে যদি ক্লোরোপ্লাস্ট স্পেসিফাই থাকে তাহলে আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট করতে হবে। এবার ক্লোরোপ্লাস্টের প্রত্যেকটা স্মলেস্ট ইউনিটকে আমরা একসঙ্গে কি বলবো, এই ক্লোরোপ্লাস্টের প্রত্যেকটা ইউনিটকে আমরা কোয়ান্টাজম বলি, যা থাইলাকয়েডের মধ্যে অবস্থিত। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রানা স্ট্রমা, গ্রানার মধ্যে দেখতে পাচ্ছি থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে থাকছে হচ্ছে কোয়ান্টাজম। এইবার আমরা যদি দেখি ক্লোরোপ্লাস্ট এবার কি কি কাজ করে থাকে, তো ক্লোরোপ্লাস্ট মেইনলি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তো ফটোসিনথেসিস প্রক্রিয়া হচ্ছে প্রথম এমন একটি মানে ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যার মাধ্যমে এই টোটাল যারা আমরা লিভিং অর্গানিজমস আছে তাদের মধ্যে একমাত্র এই প্রক্রিয়াতে খাদ্য উৎপাদিত হয়, এবং যে খাদ্য পরবর্তী বিভিন্ন ধাপে অর্থাৎ প্রোডিউসিং যদি বলা হয় ফুড প্রোডিউসিং, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের দ্বারাই নির্ধারিত হয়। এরপরে এই যেহেতু ক্লোরোপ্লাস্ট সাধারণত মানে ফটোসিনথেসিস প্রক্রিয়া খাদ্য উৎপাদন করে, এই জন্য এটাকে আমরা কিচেন অফ দ্য সেল বলি। তাহলে ক্লোরোপ্লাস্টের আলাদা নাম কিন্তু কিচেন অফ দ্য সেল, এটি কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন হতে পারে। এরপরে আমরা যেটা যাই, যেহেতু এটি সাধারণত মেইনলি কার্বোহাইড্রেট জাতীয় মানে কার্বোহাইড্রেট ফুড প্রডিউস করে, তো ফুডের যেটা টাইপ সেটা কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটকে প্রডিউস করার জন্য এটাকে আমরা সুগার ফ্যাক্টরি অফ দ্য সেল বলেও ডাকি। তাহলে সুগার ফ্যাক্টরি অফ দ্য সেল কিন্তু আমরা বলবো ক্লোরোপ্লাস্টকে। এরপরে আমরা বলেছিলাম এখানে সেলফ রিপ্রোডিউসিং ডিএনএ এবং রাইবোসোম, আমরা একটা সেলের মূল বিষয়বস্তু নির্ভর করে তার ডিএনএ এর উপর, এবং এর মধ্যে সেলফ রিপ্রোডিউসিং ডিএনএ থাকার জন্য এটাকে প্রোক্যারিওটিক সেল ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল বলা হয়, এবং এটাকে সেল ইনসাইড আ সেলও বলা হয়। তাহলে প্রোক্যারিওট শুধুমাত্র এই সেলফ রিপ্রোডিউসিং ডিএনএ থাকার জন্য। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ক্যারোটিনোপ্লাস্ট। তাহলে আমরা যদি এবার আসি ক্যারোটিনোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট সাধারণত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অরেঞ্জ পিগমেন্ট। ক্যারোটিনোপ্লাস্টের বিভিন্ন রকম রং হয়, বিভিন্ন কালারের জন্য বিভিন্ন রকম নাম আছে, তো এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অরেঞ্জ পিগমেন্ট, যেটা এর জন্য নাম হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট, অরেঞ্জ পিগমেন্ট। ক্যারোটিনোপ্লাস্ট আমরা মেইনলি ফাউন্ড করি সেটা হচ্ছে ক্যারট, ক্যারটের মধ্যে পাওয়া যায় হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। এছাড়া আরো যে এই কালারফুল প্লাস্টিকগুলোর মধ্যে বিভিন্ন আছে, সেটা হচ্ছে টমেটোতে আমরা যে রেড কালারের প্লাস্টিক দেখতে পাই সেটা হচ্ছে কিন্তু লিউকোপিন। তাহলে টমেটোর রেড কালারের রিজন কিন্তু হচ্ছে লিউকোপিন। এছাড়া আমরা যেটা বিটরুট বা গাজর, সরি এটাকে বলা হচ্ছে বিটরুট, যেটাকে আমরা বলছি বিট বলে রাখি, তো বিটরুট, এই বিটের যে আর কি যে কালার, সেই কালারের জন্য কিন্তু ভিটামিন দায়ী। তাহলে ভিটামিন নামক প্লাস্টিক বা লিউকোপিন প্লাস্টিক বা আমরা যে গ্রিন ক্লোরোফিল থাকার জন্য যে গ্রিন প্লাস্টিক, এরা সবই কিন্তু ক্রোমোপ্লাস্টিক, কালারফুল। এবং আর এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে পেটাল অফ দ্য ফ্লাওয়ার, পরীক্ষায় খুব আসে কোশ্চেনটা, পেটাল অফ দ্য ফ্লাওয়ার। পেটাল অফ দ্য ফ্লাওয়ারের মধ্যে কোন প্লাস্টিক থাকে, সেটা কিন্তু আনসার ক্রোমোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক হবে। এরপরে আমরা যাই লিউকোপ্লাস্টিক। তাহলে আমরা এতক্ষণ ধরে যে প্লাস্টিক গুলো দেখলাম এগুলো কালারফুল, তাহলে কালারলেস যে প্লাস্টিক আছে তাকে আমরা লিউকোপ্লাস্টিক বলি। তাহলে লিউকোপ্লাস্টিকের মধ্যে আমরা মেইনলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিক রুটের মধ্যে পাওয়া যায়। যে কোনো যদি আমরা মানে প্ল্যান্ট দেখি তো প্ল্যান্টের রুটে পাওয়া যায় হচ্ছে লিউকোপ্লাস্টিক। তাহলে লিউকোপ্লাস্টিকের মধ্যে আরো যেটা দেখতে পাই সেটা হচ্ছে কিছু আন্ডারগ্রাউন্ড স্টেম আছে যেগুলোকে আমরা ফুড হিসেবে ইউজ করি, এই আন্ডারগ্রাউন্ড স্টেমের মধ্যে কিন্তু আমরা লিউকোপ্লাস্টিক দেখতে পাই। তাহলে লিউকোপ্লাস্টিকের মেইন ফাংশন যদি আমরা দেখি তাহলে ইট ক্যান স্টোর দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড অন দ্য প্ল্যান্ট। এরপর আমরা এবার বিভিন্ন রকম লিউকোপ্লাস্টিককে আমরা জাস্ট এক ঝলকে একটু দেখি, এটা একদম পুরো জাস্ট মানে শর্ট টাইপ কোশ্চেনের জন্য। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট এই যে লিউকোপ্লাস্টিক আছে এর প্রথম কাজ হচ্ছে স্টার্চকে স্টোর করা। আমরা অ্যামাইলোপ্লাস্ট বেশিরভাগ দেখতে পাই হচ্ছে পটাটোতে।
ওয়াটারপ্লাজে আমরা অ্যামাইলোপ্লাস্ট দেখতে পাই। এরপরে আসি ইলাইলোপ্লাস্ট, এটি সাধারণত ফ্যাট এবং লিপিডকে স্টোর করে, এবং প্রোটিনোপ্লাস্ট এটি প্রোটিনকে স্টোর করে। এর আরেকটি নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে অ্যালিউরোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এরা প্রত্যেকেই কিন্তু লিউকোপ্লাস্টিক। এখানে অপশন দেয় এদের মধ্যে কোনটি লিউকোপ্লাস্টিক নয় বলে অপশন থাকে, তো সেখানে আমাদের কিন্তু এই তিনটে জানার প্রয়োজন আছে, অ্যামাইলোপ্লাস্ট, ইলাইলোপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। এরপরে আমরা এখান থেকে যেটি মেইনলি দেখব সেটি হচ্ছে যদি কোনো জায়গায় দেখি যে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, এটাকে আমরা বলি তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন হচ্ছে মিক্স অফ দ্য প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট। তাহলে গ্লাইকোপ্রোটিন কিন্তু প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মিশ্রণ। ঠিক একই রকম ভাবে গ্লাইকোলিপিড যদি কথাটা আসে তাহলে সেটা হবে শুধুমাত্র গ্লাইকোলিপিড। যখন কথাটা আসবে তখন আর প্রোটিন থাকবে না, তখন লিপিড প্লাস কার্বোহাইড্রেট, লিপিড প্লাস কার্বোহাইড্রেট যখন থাকবে তখন আমরা তাকে বলি গ্লাইকোলিপিড। তো এই যে মোটামুটি ছিল প্লাস্টিড সম্পর্কে পুরো ডিসকাশন। তো প্রিভিয়াস পার্টে আমরা পড়েছিলাম প্লাস্টিড সম্পর্কে, এবার আমরা সেল অর্গানেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে পড়ব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেইনলি আমরা যে পড়ি ইআর, শর্ট ফর্ম হচ্ছে ইআর, এবং এই ইআর নামে এক্সাম আমরা বেশি দেখতে পাবো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেইনলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। ইউক্যারিওটিক সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বেশি দেখতে পাই। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফার্স্ট যে অবজার্ভ করেছিলেন তার নাম হচ্ছে অ্যালবার্ট ক্লজ এন্ড কেট পোর্টার। নামটা খুব বেশি মনে রাখা প্রয়োজন কারণ নামটা থেকে পরীক্ষার কোশ্চেন আসে। অ্যালবার্ট ক্লজ এন্ড কেট পোর্টার ছিলেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ফার্স্ট অবজার্ভ করেছেন। তো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে যদি আমরা পড়ি তাহলে আমরা মেইনলি যেটা দেখতে পাবো এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। তাহলে ইউক্যারিওটিক সেলে, তাহলে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল, তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন সেলে থাকে না, তাহলে সেটা কিন্তু প্রোক্যারিওটিক সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎস যদি আমরা দেখি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবসময় তৈরি হয়, আমরা একটু আগে যেটা বলেছিলাম যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থেকে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি। আচ্ছা, এইবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি যদি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন থেকে হয়, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন থেকে যদি হয়, ঠিক এইটা থেকে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে কোষের এনার্জি কারেন্সি বা কোনো কোষের শক্তি এবং কোষের আমরা ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলি যাকে, সেই দুজন হচ্ছে, একজন হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একজন হচ্ছে গলগি বডিজ। তো এই মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডিজের সৃষ্টি কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে আমরা যেটা দেখছি যে মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডিজ তাহলে কোথা থেকে আসছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বটা এখানে রয়েছে। এরপরে যেটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। কি ক্রিয়েট করেছে? একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছে। কিরকম নেটওয়ার্ক? এটা একটা জালকের মতো নেটওয়ার্ক ক্রিয়েট করে আছে। তো এই জালকাকার বিন্যাস ক্রিয়েট করার জন্য এটি প্রধানত যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে বিন্যস্ত থাকে। তো সাইটোপ্লাজমের মধ্যে বিন্যস্ত থাকে একটা জালক বিন্যাস তৈরি করার জন্য এটি সাইটোপ্লাজমকে মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে এখান থেকে একটা খুব ভালো কোশ্চেন আছে যে সাইটোপ্লাজমের মেকানিক্যাল সাপোর্ট ক্রিয়েট করে কে? সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা এখানে পেলাম প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য সাইটোপ্লাজম, সেটা কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রধানত যেখানে থাকে সেটা হচ্ছে এটি প্লাজমা মেমব্রেন। আমাদের যে প্লাজমা মেমব্রেনকে আমরা দেখি, এই প্লাজমা মেমব্রেনের সঙ্গে এর যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসকে কানেক্ট করছে। তাহলে প্লাজমা মেমব্রেনের সঙ্গে যদি নিউক্লিয়াসকে কানেক্ট করার জন্য আমরা এটাকে মানে দেখতে পারি যে সবসময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াসকে কানেক্ট করে আছে। তাহলে ওয়ান সাইডে এটা কানেক্টেড থাকে নিউক্লিয়াসের সঙ্গে, অ্যানাদার সাইডে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকে। তো আমরা এবার দেখব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই জিনিসটা বেসিক্যালি টু টাইপস এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দেখি। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা RER বলি। তাহলে RER হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কেন রাফ? তাহলে আমরা যদি দেখি এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোসোম, আমরা যে রাইবোসোম সেল অর্গানেলস আছে তারা প্লেসড হয়ে আছে। এই রাইবোসোম সেল অর্গানেলস প্লেসড হওয়ার জন্য এর সারফেসে তখন এটাকে যখন আমরা দেখি তখন দেখা যায় ঠিক দানাদার একটা প্রকৃতি সৃষ্টি করেছে, তাই এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। আর এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোসোম আছে। কি আছে? রাইবোসোম। তো রাইবোসোম থাকার জন্য এটি প্রোটিন ম্যানুফ্যাকচারিং এর কাজ করে। এটি মেইনলি প্রোটিন ম্যানুফ্যাকচারিং এর কাজ করে থাকে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিসের জন্য কাজ করে? সেটা হচ্ছে প্রোটিন ম্যানুফ্যাকচারের জন্য। আর এর রাফ সারফেসের কারণ হচ্ছে কিন্তু রাইবোসোম। এবার আমরা যদি কিছু একটা স্পেশাল রিজন আমরা যদি দেখি তাহলে দেখব এটি সাধারণত আমরা এর মধ্যে যেটা দেখতে পাবো হরমোন। কিছু হরমোন, যে হরমোনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিকজ অফ কিছু হরমোন আছে যারা প্রোটিনাস হরমোন। এই প্রোটিনাস হরমোনগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমেই আসে এবং সেটাও অবশ্যই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিল্ক। মিল্ক যেটা আমরা বলি, এই মিল্ক কিন্তু প্রোটিন সম্পন্ন হয় এবং এই প্রোটিন সম্পন্ন হওয়ার জন্য এটাও কিন্তু তৈরি হয় হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এরপরে আসে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মজার বিষয় হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোসোম থাকবে না, আর রাইবোসোম না থাকার জন্য এর যে বিস্তারটা হবে সেটা স্মুথ হবে, অর্থাৎ একদম কোমল হবে, যেখানে কোনো দানাদার অংশ থাকবে না, অদানা। তো এই জন্য আমরা এখানে যেটা দেখব এটা হচ্ছে প্রধানত লিপিডস আর স্টেরয়েডকে ম্যানুফ্যাকচারিং করতে কাজে লাগে। লিপিড আর স্টেরয়েডকে ম্যানুফ্যাকচারিং করে কে? তাহলে লিপিড আর স্টেরয়েডকে ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার মজার বিষয় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট রেগুলেশন আর ড্রাগ ডিটক্সিফিকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। ড্রাগ ডিটক্সিফিকেশন আর ক্যালসিয়াম কার্বনেট রেগুলেশন, এই দুটোই কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে থাকে। তাহলে আমরা যদি দেখি যে ড্রাগ ডিটক্সিফিকেশনের কোশ্চেনটা আমাদের খুব ভালো আসে, যে ড্রাগ ডিটক্সিফিকেশনের জন্য কোন অর্গানেলস কাজ করে, সেখানে কিন্তু আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি এর থেকেও যদি ডিটেইলসে গিয়ে কোশ্চেন করে তাহলে সেখানে স্পেসিফাই করবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাচ্ছি। এইবার দেখা যায় লিভার সেলস। এখন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা লিভার সেলসের মধ্যে একটা ড্রাগসকে বা যে কোনো কিছুকে ডিটক্সিফাইং করার ক্ষমতা থাকে। যদি কোনো টক্সিক আমাদের মানে দেহের মধ্যে প্রবেশ করে তো সেক্ষেত্রে লিভার ফার্স্ট টাইম সেটাকে ডিটক্সিফাই করার চেষ্টা করে। আর এই লিভারের ডিটক্সিফাইং করার যে পাওয়ার, ড্রাগসকে ডিটক্সিফাইং করার পাওয়ার যে লিভারের মধ্যে আসে, তার কারণ কিন্তু এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে ডিটক্সিফাইং এই ডিটক্সিফিকেশন পাওয়ার অফ দ্য লিভার সেলস, এই ডিটক্সিফিকেশন পাওয়ার অফ দ্য লিভার সেল এসআর কিন্তু কাজ করে থাকে। তাহলে আমরা যেটা দেখব যে লিভার সেলের ডিটক্সিফিকেশন করার ক্ষমতাতে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ক্রুশিয়াল রোল রয়ে গেছে। এইবার আমরা যেটা আসি সেটা হচ্ছে মেমব্রেন বায়োজেনেসিস। মজার বিষয় হলো তাহলে আমরা একটু আগে দেখলাম যে সেল মেমব্রেন থেকে কি হয়, সেল মেমব্রেন থেকে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসে। তাহলে আমরা যদি দেখি যে কিছু প্রোটিন এবং লিপিড, তাহলে প্রোটিন এবং লিপিডের তৈরি কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা দেখি তাহলে এই দু জায়গা থেকে কিন্তু প্রোটিন এবং লিপিড তৈরি হচ্ছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে প্রোটিন, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে লিপিড। আর আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিচ্ছে লিপিড এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিচ্ছে আমাদের প্রোটিন। তো এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লিপিড আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন, এই দুটোকে একসাথে করে তৈরি হচ্ছে সেল মেমব্রেন। তাহলে এই দুটো দ্বারা একসাথে তৈরি হচ্ছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন তৈরি হওয়ার এই প্রসেসকে আমরা বলি মেমব্রেন বায়োজেনেসিস। তাহলে মেমব্রেন বায়োজেনেসিস প্রসেস হচ্ছে সেল মেমব্রেন তৈরি হওয়ার প্রসেস। বিল্ডিং অফ সেল মেমব্রেন কিভাবে তৈরি হবে? এইখান থেকে আসা প্রোটিন এবং এখান থেকে আসা লিপিডের ভিত্তিতে।
এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোবডিজ। এবার মজার বিষয় হচ্ছে মাইক্রোবডিজের পেরোক্সিজম আর এবং গ্লাইঅক্সিজম এরা ডিরেক্টলি কোনো সেল অর্গানিজম নয়। এরা মাইক্রোবডিজ হচ্ছে সেলের মধ্যে থাকা কিছু আনুষঙ্গিক অর্গানিজমসের মধ্যে একটা। তাহলে আমরা এবার যদি বলি স্মল সেল অর্গানিজম হিসেবে আমরা দেখি এদের সিঙ্গেল মেমব্রেন, এখানে ফোকাস রাখতে হবে সিঙ্গেল মেমব্রেন। কারণ যদি পরীক্ষায় কোশ্চেন দিয়ে যে এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে দেয় কোনটা সিঙ্গেল মেমব্রেন আছে, তাহলে আমাদের এখানে মাইক্রোবডিজ কিন্তু সিঙ্গেল মেমব্রেন আছে, এটা মনে রাখতে হবে। এবং পেরোক্সিজম গ্লাইঅক্সিজম যদি দেয় তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে পেরোক্সিজম গ্লাইঅক্সিজম হচ্ছে সিঙ্গেল মেমব্রেন। যেরকম ছিল প্লাস্টিক ডাবল মেমব্রেন, এরকম আরো আমরা সেল অর্গানিজম দেখবো, প্রত্যেকের মেমব্রেনটা নিয়ে আলাদা একটা ক্লাস দেওয়া হবে। এরপরে আমরা যদি দেখি যে পেরোক্সিজমস কি, পেরোক্সিজমস এর মধ্যে মেইনলি থাকে হচ্ছে পেরোক্সিজমটা তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো পেরোক্সিজম যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় আর এটা অ্যানিমাল সেলে পাওয়া যায় এবং এটা সিঙ্গেল, যেহেতু মাইক্রোবডিজ প্রত্যেকটাতেই সিঙ্গেল মেমব্রেন থাকে তো পেরোক্সিজমের মতো সিঙ্গেল মেমব্রেন থাকবে। আর মাইক্রোবডিজের প্রধান কাজ হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন অ্যাবজর্পশনের কাজ করে, আর যেটা করে থাকে সেটা হচ্ছে অক্সিডেশন এবং রেসপিরেশন। বডিতে রেসপিরেশন এবং অক্সিডেশন এবং অক্সিজেন অ্যাবজর্পশন এই টোটাল কাজটা করে থাকে হচ্ছে পেরোক্সিজম। ঠিক পেরোক্সিজম ইজ আ টাইপ, পেরোক্সিজম তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এরপর আসি গ্লাইঅক্সিজম। তো গ্লাইঅক্সিজমও এক টাইপ পেরোক্সিজম, কিন্তু মজার বিষয় হচ্ছে পেরোক্সিজম অ্যানিমাল সেলে থাকে কিন্তু গ্লাইঅক্সিজম পাওয়া যায় হচ্ছে প্লান্ট সেলে। তাহলে যদি ডিরেক্টলি বলা হয় যে গ্লাইঅক্সিজম কি টাইপ অফ পেরোক্সিজম, এবং এই পেরোক্সিজম হচ্ছে এক প্রকার আমরা দেখতে পাচ্ছি মাইক্রোবডিজ। তাহলে এদের রিলেশনটা হচ্ছে মাইক্রোবডিজ আর বোথ টাইপ গ্লাইঅক্সিজম এন্ড পেরোক্সিজম। তাহলে পেরোক্সিজম পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যানিমাল সেলে, গ্লাইঅক্সিজম পাওয়া যাচ্ছে প্লান্ট সেলে। এইবার এখান থেকে আমরা যেটাকে খেয়াল করব সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটস কিন্তু তৈরি হচ্ছে এই পেরোক্সিজমের গ্লাইঅক্সিজম থেকে তৈরি হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটস। এইবার আমাদের এখান থেকে যে কোশ্চেনটা খুব ভালোভাবে ফোকাস রাখতে হয় সেটা হচ্ছে এই রাইবোজোমের স্মুথনেস অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্রিয়েট করার কারণ এই জায়গাতে আমরা খেয়াল রাখবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে মাইটোকন্ড্রিয়া গলগি বডিকে, এটাতে খেয়াল রাখবো। ড্রাগ ডিটক্সিফিকেশন, এটা খুব ভালো কোশ্চেন। লিভার সেল কি করে ডিটক্সিফাইং কাজ করে তার কারণ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু ড্রাগ ডিটক্সিফাইং করে থাকে। তাহলে মোটামুটি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে এইটুকুই ধারণা ছিল, এই ধারণাটা আমরা ক্লিয়ার করলাম। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুরোটাই নেটওয়ার্ক বিল্ড আপ করে এবং এই নেটওয়ার্কের কানেকশন থাকে সেল মেমব্রেন টু আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। দ্যাটস অল ক্লিয়ার। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেল অর্গানসের মধ্যে গলগি বডিজকে দেখবো। তো গলগি বডিজ মেইনলি আমরা ইউক্যারিওটিক সেলে দেখতে পাই। তো আমরা এখানে গলগি বডিজের একটা ইমেজ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখি। এটা হচ্ছে গলগি বডিজের যে অংশটা কার্ভের ভিতরের দিকে থাকে তাকে আমরা সিস পার্ট বলি, যে অংশটা কার্ভের বাইরের দিকে থাকে তাকে আমরা ট্রান্স পার্ট বলি। আর এর সঙ্গে যুক্ত প্রত্যেকটা অংশকে আমরা সিস্টার্নি বলি। সিস্টার্নি বলি। তো এই সিস্টার্নির সঙ্গে এখানে প্রত্যেকটা যে অংশ থাকে এই অংশগুলোকে আমরা ভেসিকল বলি। এই রিলেটগুলো যা শুধু দেখলেই হবে। সিস্টার্নি ভেসিকল আর সিস পার্ট আর ট্রান্স পার্ট, অর্থাৎ সিস ফেস অফ দ্য গলগি বডিজ, ট্রান্স ফেস অফ দ্য গলগি বডিজ, সিস্টার্নি ভেসিকলস, এই সমস্তগুলো রিলেটেড হচ্ছে গলগি বডিজের সাথে। আমাদের ম্যাক্সিমাম সিস্টার্নি এবং ভেসিকল রিলেট টু এইভাবে কোশ্চেন আসে। সিস্টার্নি এবং ভেসিকল কোন অর্গানেলসের সঙ্গে রিলেট আছে এইভাবে বিসিএস এ মেইনলি কোশ্চেন আসে। তো এবার আমরা যদি দেখি তো সিস্টার্নি এবং ভেসিকল তারা দেখলাম গলগি অ্যাপারেটস এর সঙ্গে যুক্ত। এই গলগি অ্যাপারেটস বা গলগি বডিজ আমরা ইউক্যারিওটিক সেলে দেখতে পাই, প্রোক্যারিওটিক সেলে দেখা যায় না। এবার এর একটা বিশেষ নাম আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে লিপোকন্ড্রিয়া। কারণ এর ফার্স্ট টাইম এর নামটা যে ক্যামেলিও গলগি যখন এর নামকরণ করেছিলেন, ক্যামেলিও গলগি ফার্স্ট টাইম এটাকে বার্ন আউল এবং ক্যাটের মধ্যে ক্যাটের নার্ভ সেল এটাকে দেখতে পান। তো যখন দেখতে পান তখন এর নামকরণ করেন তিনি লিপোকন্ড্রিয়া, কিন্তু পরবর্তীকালে এর নাম গলগি বডিজ করা হয়। এরপরে এই লিপোকন্ড্রিয়া বা গলগি বডিজ মেইনলি আমরা দেখি এটা মেইনলি পাওয়া যায় হচ্ছে আমরা অ্যানিমাল সেলে দেখতে পাবো, মেইনলি অ্যানিমাল সেলের সঙ্গে রিলেটেড, অ্যানিমাল সেলের সঙ্গে রিলেটেড। কিন্তু যদি আমরা দেখি যে প্লান্ট সেলের মধ্যে এরই রকম একটি অংশ দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্লান্ট সেলে যে গলগি বডিজকে দেখতে পাওয়া যায় তাকে আমরা বলি ডিকটিওজোম।
তাহলে ডিকটিওজোম হচ্ছে এক প্রকার গলগি বডিজ ফাউন্ড ইন প্লান্ট সেল। ফাউন্ড ইন প্লান্ট সেল। আচ্ছা, এইখানে যেটা আসে কোশ্চেন, সেল ওয়াল ফর্মেশন এবং লাইসোজোম ফর্মেশন কিন্তু এই গলগি বডিজের থেকে হয়ে থাকে। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে সেল মেমব্রেন থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রিলেশনটা মনে রাখতে হবে, সেল মেমব্রেন থেকে তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় মাইটোকন্ড্রিয়া এন্ড গলগি বডিজ, এই গলগি বডিজ থেকে তৈরি হয় হচ্ছে সেল ওয়াল এন্ড লাইসোজোম। তাহলে সেল ওয়াল এবং লাইসোজোম কিন্তু ইনডিরেক্টলি সমস্ত কিছু সোর্স কিন্তু আমাদের প্লাজমা লেম্মা বা সেল মেমব্রেন। এরপর আমরা আসি, এইবার আমরা এখানে যেটা দেখব এটা হচ্ছে গলগি বডিজকে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলা হয়। এর কারণ হচ্ছে কোনো সিক্রেশন, সমস্ত সিক্রেশনকে পুরোপুরি কন্ট্রোল করে হচ্ছে আমাদের গলগি বডিজ। তো গলগি বডিজ যে কোনো সিক্রেশনকে কন্ট্রোল করার জন্য ঠিক একটা ট্রাফিক পুলিশ যেরকম যে প্রত্যেকটা জিনিসকে রোডে কোন গাড়ি কোন দিকে যাবে সেটাকে নির্দেশ করে, ঠিক একই রকম ভাবে গলগি বডিজও কোন সিক্রেশনটা কোন বিষয়ের উপরে হবে সেটাকে রিলেট করে। তাই জন্য এটাকে ট্রাফিক পুলিশ অফ দা সেল বলা হয়। এই কোশ্চেনটা খুব স্ট্রাইক ভাবে মনে রাখতে হবে যে ট্রাফিক পুলিশ অফ দা সেল কোন অর্গানেলসকে বলা হয়। তাহলে এটা বলা হয় হচ্ছে আমাদের গলগি বডিজকে। এরপরে আমরা যদি দেখি গলগি বডিজের যদি অপশন আসে যে গলগি বডিজের মেইন ফাংশন কি, তাহলে মেইন ফাংশন অফ গলগি বডিজ রিলেটেড টু সিক্রেশন। এবার কি কি সিক্রেশনের জন্য দেখবো, এখানে মেইনলি এগুলো আমাদের জাস্ট নরমালি একবার মনে রাখলেই হবে, কিন্তু মেইন ফাংশনটা হচ্ছে সিক্রেশন। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। যেমন লিভারের থেকে বাইল সিক্রেশন হয়, তারপরে সাইনোভিয়াল মেমব্রেন থেকে সাইনোভিয়াল ফ্লুইড সিক্রেশন হয়, আমাদের যে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ডিমে, সেটা ডিমের ফ্যাটি অ্যাসিডের সিক্রেশনও এক প্রকার গলগি বডিজের সিক্রেশন, এবং আমাদের যে দাঁতের এনামেল আছে সেই দাঁতের এনামেলও কিন্তু অ্যামিনোপ্লাস সেল থেকে সিক্রেশন হয়, সেটাও কিন্তু কন্ট্রোল হয় গলগি বডিজের থেকে। এইবার আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন হচ্ছে যেখানে গলগি বডিজ অবস্থিত হয়, এই গলগি বডিজের চারিপাশে, গলগি বডিজের চারপাশে এরকম ভেসিকলস অংশ থাকে, তো এর চারপাশে আর কোনো রকম গলগি বডিজের চারিপাশে আর কোনো রকম আমাদের সেল অর্গানেলস থাকতে পারে না, তার একটা ডিসটেন্স মেনটেন করে। যে জায়গাটাতে, অর্থাৎ এরকম যে জায়গাতে এই সেলের যে জায়গা অংশটাতে, এই অংশটাকে আমরা বলতে পারি জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন কি কাজ করে, জোন অফ এক্সক্লুশনের মধ্যে কোনো রকম পুরো ফাঁকা থাকে, এই অংশটাতে শুধুমাত্র সাইটোপ্লাজমটাই অবস্থিত থাকে, এর পাশে কোনো অর্গানেলস থাকতে পারে না। এরপরে আসি আমরা জাইমোজেন গ্র্যানুলস। জাইমোজেন গ্র্যানুলস মেইনলি যখন আমরা যদি দেখি যে সিক্রেশন যেটা হয় জোন অফ এক্সক্লুশনের বাইরে যে সিক্রেশন গুলো যাচ্ছে, এই সিক্রেশন গুলো মেইনলি যায় হচ্ছে লিকুইড ফর্ম সিক্রেশন হয়, কিন্তু কিছু কিছু জায়গায় যে গ্র্যানুলস রূপে অর্থাৎ দানাদার অংশ রূপে যে সিক্রেশন হয়, সেই দানাদার সিক্রেশনকে জাইমোজেন সিক্রেশন বলা হয়। এরপরে আমরা আসি ব্ল্যাক রিঅ্যাকশন। এখন মজার বিষয় হচ্ছে ব্ল্যাক রিঅ্যাকশনকে যদি আমরা জানতাম তাহলে ক্যামেলিও গলগির এই ঘটনাটাকে জানতাম। ক্যামেলিও গলগি যখন বার্নআউল এবং ক্যাটের নার্ভ সেলকে নিয়ে পরীক্ষা করছিলেন, তখন তিনি জানতেনও না যে তিনি যেটা তৈরি করছেন সেটা কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই জন্য গলগি বডির যে লিপোকন্ড্রিয়া যেটা তৈরি করেছিলেন, সেই লিপোকন্ড্রিয়াকে তিনি ভালো করে অবজার্ভ করার জন্য তিনি একটা প্রসেস তৈরি করলেন, স্টেনিং প্রসেস। মেইনলি এই স্টেনিং প্রসেসের জন্য সিলভার যৌগের কিছু তিনি উপাদান ব্যবহার করতে শুরু করলেন। এই জন্য এই যে প্রক্রিয়াতে সেটা কালো ছোপ পাওয়া যেত, এই জন্য এটার নাম দেওয়া হলো ব্ল্যাক রিঅ্যাকশন। তাহলে ব্ল্যাক রিঅ্যাকশন কিন্তু এই গলগি বডিজের সঙ্গে যুক্ত, ক্যামেলিও গলগির তৈরি হচ্ছে ব্ল্যাক রিঅ্যাকশন। এটা একটা স্টেনিং প্রসেস টু ইন্ডিভিজুয়াল গলগি বডিজ। এটা হয়ে গেল মেইন ফাংশন। এবার আমাদের যেখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা মেইনলি যদি আরবিসি এবং স্পার্ম দেখি, আরবিসি এবং স্পার্ম, হিউম্যান বডির স্পার্ম এবং আরবিসিতে আমরা সাধারণত কোনো রকম গলগি বডিজ পাই না, কিন্তু যদি স্পার্মের একরোজম হয়, স্পার্ম যদি আমরা দেখি তো স্পার্মের এরকম একটা পুচ্ছ থাকে, তো এই পুচ্ছটা তৈরি হতে কিন্তু এই গলগি বডিজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই মোটামুটি আমরা এখানে যেটা দেখলাম এটা হচ্ছে গলগি বডিজের একটা ওভারভিউ, এবং এই গলগি বডিজের শুধু আমাদের সিস্টার এবং সিস্টারনি ভেসিকল এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে আমরা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আনসার করতে পারবো। তো এখন আমরা পড়ছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া এটি হচ্ছে রিচার্ড অল্টম্যানের আবিষ্কার 1894 তিনি ফার্স্ট ডিসকভার করেন। তো উনি ওটার নাম রেখেছিলেন বায়োপ্লাস্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু বায়োপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া সেম জিনিস। আমরা যদি ভাবি যে বায়োপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া কিন্তু তাহলে সেম জিনিস।
ঠিক আছে, বায়োপ্লাস্ট হচ্ছে তার প্রাথমিক নামকরণ, আর এখন বর্তমান নামকরণ করেছে মাইটোকন্ড্রিয়া, এই নামটি করেছে বেন্ডার। তাই এটা পরীক্ষা খুব আসে এই কোশ্চেনটা, আমরা দেখেছি যে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে বেন্ডার নামটা দেয়, অর্গানের নামটা দেয় না, ঠিক আছে। বা যদি বায়োপ্লাস্ট বলা হয়, বায়োপ্লাস্ট আর কার নাম, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ারই নাম। এইবার এটা মেইনলি আমরা ইউক্যারিওটিক সেলে দেখতে পাই, এটা আমরা সব ক্ষেত্রেই পড়েছি, ডাবল মেমব্রেনাস, ঠিক আছে। এবার মাইটোকন্ড্রিয়া যদি এরকম একটা মাইটোকন্ড্রিয়া হয়, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে মেমব্রেনটা থাকে, এই মেমব্রেনগুলো এরকম ভাঁজ হয়ে প্রবেশ করে এই যে অংশটা তৈরি করে আঙুলের মতো, ইনসাইডে ভাঁজ হয়ে যে আঙুলের মতো অংশ তৈরি করে, এটাকে আমরা বলি ক্রিস্টি, এটাকে আমরা বলি ক্রিস্টি। তো মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি দেখা যায়। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে, সেলফ রেপ্লিকেটিং ডিএনএ থাকে, এমআরএনএ থাকে, রাইবোসোম থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস সেলও বলা হয়, সেমি অটোনোমাস সেলও বলা হয়। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এইখানে ডিএনএ দুটো অর্গানেলসের মধ্যেই থাকে, এক্সেপ্ট মাইটোকন্ড্রিয়া, আমরা আগেই বললাম প্লাস্টিড, সেখানেও কিন্তু সেলফ রিপ্রোডিউসিং ডিএনএ ছিল। তাহলে ডিএনএ সম্বলিত যদি অর্গানেলস বলা হয়, যদি সেখানে বোথ অপশন থাকে প্লাস্টিড এন্ড মাইটোকন্ড্রিয়া, তাহলে কিন্তু বোথ অপশন কারেক্ট হবে। এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা সবাই জানি যে মাইটোকন্ড্রিয়া যে কোনো কোষের যে কোনো রাসায়নিক বিক্রিয়া, এনি কাইন্ড অফ কেমিক্যাল রিঅ্যাকশন ইনসাইড দ্য কোষ মানে সেল, এই পুরোটাই অকারেন্স কন্ট্রোল হয় কার দ্বারা? মাইটোকন্ড্রিয়া দ্বারা। মাইটোকন্ড্রিয়া একটি ফসফেট অণুর সাথে যুক্ত হয়ে এডিপি থেকে এটিপি তৈরি করে, এবং এটিপি থেকে এটিপি তৈরি করার জন্য এটি যে প্রসেসের সাহায্য নেয় এর মধ্যে সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তো এই রেসপিরেশন প্রক্রিয়ার একটা পার্ট কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রেসপিরেটরি এনজাইম পাওয়া যায়, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আমরা রেসপিরেটরি এনজাইমকে দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া সেলটাকে পুরোটাকে একত্রে পাওয়ার হাউস অফ দ্য সেল অর পাওয়ার প্লান্ট অফ দ্য সেল বলা হয়। এটা আমাদেরকে একটু ফোকাস করে করতে হবে। পাওয়ার হাউস অর পাওয়ার প্লান্ট অফ দ্য সেল কিন্তু মাইটোকন্ড্রিয়া, কিন্তু এনার্জি কারেন্সি অফ দ্য সেল বললে কিন্তু এটিপি হবে। এটিপি যখন বলা হবে তখন এনার্জি কারেন্সি অফ দ্য সেল কিন্তু এটিপি কে বলা হয়। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে টোটাল মাইটোকন্ড্রিয়া যেহেতু এটিপি থেকে এটিপি উৎপন্ন করে এবং যত কোষের কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেই সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য সে কি করছে? এনার্জি সাপ্লাই করছে। তাই এটাকে আমরা বলি পাওয়ার হাউস অর পাওয়ার প্ল্যান্ট অফ দ্য সেল। কিন্তু এটা যে মাইটোকন্ড্রিয়া যে এনার্জিটা সাপ্লাই করে সেটা কোন ফর্মে সাপ্লাই করে? এটিপির ফর্মে সাপ্লাই করে। এই জন্য আমরা সেটাকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলি। তাহলে এনার্জি কারেন্সি অফ দ্য সেল কিন্তু এটিপি হবে। তো এইবার আমাদের এখানে যেখানে বিশেষভাবে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে টিসিএ সাইকেল, ক্রেবস সাইকেল অথবা সাইটিক অ্যাসিড সাইকেল, একই জিনিস। এটি একটি রেসপিরেশন অর্থাৎ শ্বসন প্রক্রিয়া যেখানে শক্তির মুক্তি ঘটে। তো সেই প্রক্রিয়ার একটা পার্ট সেটা হচ্ছে টিসিএ সাইকেল। তো টিসিএ সাইকেল কোথায় ঘটে? এই মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এবং এই মাইটোকন্ড্রিয়াতে টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল বা সাইটিক অ্যাসিড সাইকেল ঘটার কারণই হচ্ছে রেসপিরেটরি এনজাইম থাকার জন্য। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াকে মোটামুটি এদিক থেকে দেখলাম। তো মাইটোকন্ড্রিয়া এইটুকুই হয়ে গেল। তো আমরা মাইটোকন্ড্রিয়া থেকে এবার আমরা যেটা ফোকাস করব সেটা মেইনলি হচ্ছে ক্রিস্টি। কোথায় থাকে? ক্রিস্টি প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া। আর সেমি অটোনোমাস সেল আর ডিএনএ, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে, ডি মাস সঙ্গে থাকে হচ্ছে প্লাস্টিডের মধ্যে। এই দুটোকে বোথ অপশনে দিলে আমাদের কিন্তু আনসার বোথ করতে হবে।